আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা অধ্যায়টা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা 6 অধ্যায়। হ্যাঁ, প্রথম পত্রের 6 অধ্যায়। তো দেখো, প্রথমে আমরা একটু জানি যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা জিনিসটা কি সেটা আগে জানবো। যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা উভয়ই কিন্তু আসলে অপুষ্পক উদ্ভিদ, মানে এদের ফুল টুল হয় না। হ্যাঁ, আর দেখো যে এর আগের অধ্যায়গুলোতে আমরা যেমন তোমাদের অণুজীব হয়েছে কোনো গেছে, তো এরা অণুজীবের থেকে তো বড়। যেমন শৈবাল ছত্রাক আছে, ব্রায়োফাইটার থেকে আবার শৈবাল ছত্রাক কিন্তু আরো ছোট, আর ব্রায়োফাইটা আরেকটু বড়, টেরিডোফাইটা আরো বড়, মানে পর্যায়ক্রমিক ভাবে। তো ব্রায়োফাইটাকে মহাশবর্গীয় উদ্ভিদ বলা হয়। কেন বলা হয় সেটা আমরা জানবো, কেন এদেরকে মহাশ বলা হয়, মানে ব্রায়োফাইটাকে কেন মহাশ বলা হয় এটাও জানতে হবে। তার আগে এখানে একটু দেখো, 4 নম্বর লাইনে একটা কথা বলা আছে যে পুষ্পক উদ্ভিদকে ফেনারোগ্যামাস বলে। তো এই ফেনারো কথাটার অর্থ হলো দেখা যায়, গ্যামাস মানে জননকোষ, যাদের জননকোষ দেখা যায় তাকে বলা হয় ফেনারোগ্যামাস। জননকোষ দেখা যায় মানে কি, এই যে ধরো পুংকেশর স্ত্রীকেশর দেখা যায়, মানে কি ফুল টুল হয়, তাদেরকে বলে ফেনারোগ্যামাস। তো যাদের আসলে পুষ্পক উদ্ভিদ, যারা মানে যাদের ফুল হয়, তাদেরকে ফেনারোগ্যামাস বলা হয়। কারণ কি, ফুল হওয়া মানে সেখানে পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে, তাই কি না? জি স্যার। তাহলে সেটা হলো ফেনারোগ্যামাস। আর দেখো, যারা অপুষ্পক তাদেরকে ক্রিপ্টোগ্যামাস বলে। যারা অপুষ্পক হয় তাদেরকে ক্রিপ্টোগ্যামাস বলে। ক্রিপ্টোগ্যামাসের বাংলা অর্থ কি? ক্রিপ্টো মানে লুকায়িত, আর গ্যামাস মানে জননকোষ। তার মানে কি, লুকায়িত জননকোষ। অর্থাৎ যাদের পুংগ্যামেট স্ত্রীগ্যামেট এগুলা লুকায়িত, এটা বুঝতে পারা যায় না, দেখা যায় না, হ্যাঁ, তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস। এখন বলছে যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে 19 সালে আসছিল। এই যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, এটা জগন্নাথ ইউনিভার্সিটি 19 সালে আসছিল। খুবই সহজ কোশ্চেন এটা, তাই না? সহজেই আর কি আসছিল। আচ্ছা, তারপরে দেখো লাস্টে, এরপরে সরাসরি লাস্টের দিকে, লাস্টের 2 লাইন, যে অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যবর্তী সংযোগকারী সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপটি হলো ব্রায়োফাইটা। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করে রাখা ভালো, যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ কোনটি, বা এমসিকিউ আসতে পারে কোনটি অথবা কাকে বলে। থ্যালোফাইটা মানে, থ্যালাস মানে হলো সমাঙ্গ, সমাঙ্গ মানে যার কোনটা কি বুঝতে পারা যায় না। হ্যাঁ, থ্যালাস, এই থ্যালোফাইটা কথাটা আসছে থ্যালাস যোগ ফাইটন, ইংরেজি বাংলা হয়ে গেল, যাই হোক, ফাইটন। তার মানে থ্যালাস মানে সমাঙ্গ দেহী। সমাঙ্গ বলতে বোঝায় যার কোনটা ডাল কোনটা পাতা বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে সমাঙ্গ দেহী উদ্ভিদ তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। মানে যেমন ধরো যে শৈবাল আছে না, শৈবাল ওই যে যেগুলো তোমার পিচ্ছিল হয় সেটা, তারা শৈবাল হয়, বুঝছো? যে পুকুরের পানিতে দেখছো হয়তো অনেক জায়গা, স্যাঁতসেঁতে জায়গায় শ্যাওলা পড়ে, শৈবালের অপর নাম শ্যাওলা, শৈবালের অপর নাম শ্যাওলা। অনেক সময় বৃষ্টি হয়েছে কোনো ওয়ালে, দেখো সবুজ বর্ণের কিছু আস্তরণ, তাই না? মাটিতেও থাকে, দেওয়ালেও থাকে। ওটাতেই দাগ দাও, কোশ্চেনে দাগ দিছো। আচ্ছা, দেওয়া হয়ে গেছে, তাহলে দরকার নেই। তাহলে শৈবাল চিনতে পারছো, এই যে স্যাঁতসেঁতে জায়গায় যে সবুজ বর্ণের যেটা হয় আর কি, সেটা হলো থ্যালোফাইটা। এখন এই থ্যালোফাইটারা, এদের কোনটা ডাল কোনটা পাতা কোনটা শিকড় তুমি দেখে বুঝতে পারবে না। তাহলে যদি বুঝতে না পারা যায়, তাহলে আমরা তাকে বলবো সমাঙ্গদেহী, মানে সবই সমান। সমাঙ্গদেহী মানে কি, সবই সমান। যেমন তুমি একটা ফুটবলকে যদি বলো, ফুটবলের হাত কোনটা পা কোনটা তুমি বলতে পারবে, কিছু বলতে পারবে এরকম। হ্যাঁ হ্যাঁ, সবই গোল। যাই হোক, পঞ্চমী শরীর খারাপ নাকি, শরীর খারাপ না? আচ্ছা, তাহলে এটাই হলো থ্যালোফাইটার ব্যাপার। তাহলে বলছে উন্নত উদ্ভিদের মধ্যে সংযোগকারী, মানে যে শৈবাল ছত্রাক বেশি অনুন্নত, তারপরে বেশি উন্নত হলো টেরিডোফাইটা, এর মাঝামাঝি হলো ব্রায়োফাইটা। এবার আমরা চলে আসি ব্রায়োফাইটা সম্পর্কে। যে গ্রিক শব্দ দেখো, ব্রায়ন মানে হলো মশ। মশের সরল বাংলা অর্থ কি অনুমান করে বলতে পারবা? মশের সরল বাংলা অর্থ কি?
কার্পেট, কার্পেট হচ্ছে নরম, কার্পেট, কার্পেট, কার্পেটের মতো গদিয়ালা, হ্যাঁ, কোনো মাটির পুঁটিতে যদি হয় তো ওর উপরে তুমি যদি হাঁটো তাহলে একটু গদি গদি লাগবে, ওই জন্য এর বাংলা অর্থ হলো যে কার্পেট, মশের বাংলা অর্থ কার্পেট বা জায়নামাজ বলতে পারো, ওই যে নরম এই অর্থে। তাহলে এটা হলো মশ, আর ফাইটার মানে তো উদ্ভিদ। এখন দেখো এখানে একটা কোশ্চেন মেডিকেলে আসছিল, খুবই সহজ কোশ্চেন কিন্তু আসছিল মেডিকেলে, সেটা হলো স্থলজ প্রজাতিগুলোর জীবন চক্র, মানে এদের কিছু কিছু জলজ থাকে তো, স্থলজ প্রজাতিগুলোর জীবন চক্র বিশেষ করে নিষেকক্রিয়া সম্পূর্ণ করতে পানির প্রয়োজন হয়। এদের নিষেকক্রিয়া ঘটাতে গেলে পানির প্রয়োজন হয়। এটা মেডিকেল অ্যাডমিশনে 14 সালে আসছিল। এখন কথা হলো, যদিও মেডিকেল অ্যাডমিশনে এটা 14 সালে আসছিল, এইভাবে আসছিল না, পানির কথা আসছিল না, তরলের প্রয়োজন হয়, তো তরল পানি, বুঝা গেল কি? হ্যাঁ, তাহলে এটা আসছিল মেডিকেল অ্যাডমিশনে 14 সালে, পানির প্রয়োজন হয়, তবে আসছিল এটা তরল উপাদানের প্রয়োজন হয়, এইভাবে আসছে, একটু ঘোরা দিয়েছিল। এখন দেখো বিজ্ঞানীরা মনে রাখবো, বিজ্ঞানী ব্রাউন, শাল লাগবে না, ব্রায়োফাইটা নামটি ব্যবহার করে। কোনটা? প্রথম লাইনের দিকের যেগুলো বলছো মার্গুলিস না, কোনটা? না, ওগুলো লাগবে না, এগুলো লাগবে না। প্রজাতির সংখ্যা সাধারণত দেওয়া হয় না, কারণ এটা মতভেদ হয়, এটা হলো মতভেদ থাকে, মানে অর্থাৎ হলো একজন বৈজ্ঞানিক এক কথা বলে আরেকজন আরেক কথা বলে, এই জন্য এগুলো দেওয়া হয় না, যেগুলো মতভেদ বেশি সেগুলো দেওয়া হয় না। তাহলে এখন দেখো যে ব্রাউন, মনে রাখা খুব সোজা, ব্রাউনে ব আছে, আবার ব্রায়োফাইটাও ব আছে, তাহলে মনে রাখা যাবে যে দুইজনের কিন্তু নামের সাথে মিল রেখে নামটা হয়েছে কিছুটা, তাই না? ব্রাউনের বৈজ্ঞানিকের নাম, আবার ব্রায়োফাইটা, তাই না? এই তাহলে এই ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদদেরকে ব্রায়োফাইটস বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখা ভালো। এবার ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে অনেক কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে আসছে আর কি, হ্যাঁ, যেমন এইভাবে কোশ্চেন আসছে তোমার হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকেই যতগুলো কোশ্চেন আসছে, দেখো মানে অনেক আগের থেকে অনেক কোশ্চেন আসছে। যেমন হলো শুধু ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে 95 সালে আসছে, 96 সালে আসছে, 98 সালে আসছে, 99 সালে আসছে, তারপর 5 সালে, 6 সালে, 11 সালে, 8 সালে, 9 সালে, 12 সালে, এতবার আসছে শুধু এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তবে শুধু বৈশিষ্ট্য হিসেবে না, এভাবে আসছে যে তোমার বৈশিষ্ট্য নয়, কোনটি? ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়। তার মানে হলো ব্রায়োফাইটার সকল বৈশিষ্ট্যই অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষাও কিন্তু আসছে, যেমন বোর্ড পরীক্ষা 16 সালে এখান থেকে বৈশিষ্ট্য থেকে এমসিকিউ কোশ্চেন আসছিল বোর্ড পরীক্ষায় 16 সালে। তারপর হলো 19 সালে আসছে দিনাজপুর বোর্ডে, মানে এমসিকিউর জন্য। তার মানে এটা বৈশিষ্ট্যটা অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষাও আসে। তাহলে অত আগের গুলো যদি না দাগাও তাহলে 5 সাল থেকে দাগাও, 5 সালে আসছে, 6 সালে আসছে, মানে আগের গুলো যদি না দাগাও আর কি, 5, 6, তারপরে হলো 8, 9, 11, 12, পরে গুলোই দেখাও। এরপরে দেখো এছাড়াও এখান থেকে বিশ্ববিদ্যালয়েও কোশ্চেন আসে, যেমন যে চট্টগ্রাম বোর্ডে আসছে 16 সালে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে 15 সালে, আবার চট্টগ্রাম বোর্ডে আসছে 20 সালে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 18 সালে। তার মানে কত আসছে দেখছো? পুরাটাই খুবই গুরুত্বপূর্ণ, একটা দুটো লিখে রাখো কিন্তু গোটাটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরেও এর মধ্যে বেশি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু দাগায় নাও। যেমন দেখো যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, যে সেটা হলো 4 নম্বর পয়েন্ট, তারপরে হচ্ছে 5 নম্বর, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, মানে 10 পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, 10 পর্যন্ত, 4 থেকে 10 এগুলো বেশি বেশি আসছে, 4 থেকে 10 এগুলো বেশি বেশি আসছে। আচ্ছা, এর মধ্যে না বোঝার মতো গ্যামেটোফাইট, এটাই শুধু না বোঝার 2 নম্বর পয়েন্ট। গ্যামেটোফাইট মানে মনে রাখবা যে সমস্ত উদ্ভিদ হলো
যে হ্যাপ্লয়েড হয়ে থাকে, হ্যাপ্লয়েডধারী উদ্ভিদগুলোকে বলা হয় গ্যামিটোফাইট। মানে উদ্ভিদ ব্রায়োফাইটার উদ্ভিদ, সে দেখা যাচ্ছে তার সব কোষে সিঙ্গেল ক্রোমোসোম, তার সব কোষে কি সিঙ্গেল ক্রোমোসোম। মোবাইল ব্যবহার করলে 5 টাকা দিলি না, না 5 টাকা দিলি না? আচ্ছা, রাইজয়েড মনে রাখবা। রাইজো মানে মূল, রাইজা মানে মূল, আর এড মানে মতো, মূলের মতো। এরা মূল না, তবে মূলের মতো, মূলের মতো কিছু অংশ থাকে। এরা মূল ছাড়া তো বহু বিষয়, এদের একটাই কোষ লম্বা হয়ে মূলের কাজ করে, এই জন্য এর নাম হচ্ছে রাইজা যোগ এড, রাইজয়েড। মানে কি মূলের মতো, মানে কি মূলের মতো। 7 স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে, মনে রাখবা। আর্কিগোনিয়ামের বাংলা অর্থ কি? আর্কিন মানে প্রাচীন, আর্কিন মানে প্রাচীন, আর্কিন মানে প্রাচীন, আর গোনাস মানে জননাঙ্গ, জননাঙ্গ মানে কি প্রাচীন জননাঙ্গ, প্রাচীন জননাঙ্গ। তবে এটা প্রাচীন স্ত্রী জননাঙ্গ, এটা মনে রাখবা, প্রাচীন স্ত্রী জননাঙ্গ। প্রাচীন স্ত্রী জননাঙ্গ কেন প্রাচীন? কারণ প্রথম যখন হচ্ছে যে এই যে বড় বড় উদ্ভিদ যেগুলো আছে, আম জাম কাঁঠাল, আম জাম কাঁঠাল আছে না, এগুলো তোমার হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গ কিন্তু আধুনিক। কেন আধুনিক? এখন বড় বড় উদ্ভিদের যে স্ত্রী জননাঙ্গ তারা হচ্ছে দেখতে অনেক হাই ফাই, মানে অনেক সুন্দর, যে এরকম দেখতে, তাই না? এরকম দেখতে বেশ বড় সড়ো, খুব বড় সড়ো হয়, এর মধ্যে আবার ডিম্বুক থাকে, তাই না? এরকম। তো এটাকে বলা হচ্ছে আধুনিক, বা এটাই হলো আপডেটেড স্ত্রী জননাঙ্গ। কিন্তু আগে, অর্থাৎ আগে তো পৃথিবীতে আসছে ব্রায়োফাইটা, তাই না? তারপরে টেরিডোফাইটা। তো এই ব্রায়োফাইটার স্ত্রী জননাঙ্গ এত আপডেটেড না, জাস্ট এরকম দেখতে, শুধু এরকম। এই শেষ। তাহলে এটা প্রাচীন, মানে আগে যখন পৃথিবীতে বড় বড় উদ্ভিদ আসেনি, আম জাম কাঁঠাল লিচু, বড় বড় উদ্ভিদ আসেনি, তখনকার যে উদ্ভিদ ছিল ব্রায়োফাইটা, তাদের এরকম জননাঙ্গ এরকম ছিল, স্ত্রী জননাঙ্গ এরকম ছিল। তাই এটাকে বলা হচ্ছে যে প্রাচীন জননাঙ্গ, প্রাচীন। বুঝতে পেরেছ? এই, হ্যাঁ, আচ্ছা। এবার দেখো অ্যান্থেরিডিয়াম, অ্যান্থার মানে পরাগরেণু, সেখান থেকে অ্যান্থেরিডিয়াম, তার মানে এটা হলো পুং জননাঙ্গ, এটা হলো পুং জননাঙ্গ। আগেরটা হলো স্ত্রী জননাঙ্গ, এটা হলো পুং জননাঙ্গ। 8 যৌন জনন উগামাস। উগামাস বলতে বোঝায় কি জানো? উ মানে তো ওভাম, ওভাম মানে তো ডিম্বাণু। তো এখন বলা হচ্ছে যে বড় আকৃতির ডিম্বাণুর সাথে, বড় আকৃতির কোন ডিম্বাণুর সাথে, যেমন বড়, ছোট আকৃতির কোন শুক্রাণু, ছোট আকৃতির কোন শুক্রাণুর মিলন হলে তাকে বলে উগামাস প্রকৃতির মিলন। অর্থাৎ বড় আকৃতির ডিম্বাণুর সাথে ছোট আকৃতির শুক্রাণুর মিলন হওয়াটাই হলো উগামাস। মিলন হওয়াটাই কি? উগামাস। নাশপাতি মানে হলো যে নাশপাতি আছে না, ফল একটা আপেলের মতো দেখতে, ওটাকে নাশপাতি বলে। হ্যাঁ, আর কোনটা বলতো? ফ্ল্যাজেলা মানে চাবুকের মতো দেখতে। হ্যাঁ, এই যে এদের যে শুক্রাণু, এদের ধরো শুক্রাণুতে দ্বি ফ্ল্যাজেলা, মানে এরকম দুইটা ফ্ল্যাজেলা থাকবে, তাহলে এটা হলো দ্বি ফ্ল্যাজেলা। হ্যাঁ, দুইটা যদি থাকে তাহলে এটা দ্বি ফ্ল্যাজেলা। ফ্লাক্স, ওই যে আছে না গরম পানি টানি রাখে ফ্লাক্স, ওরকম ফ্লাক্সের মতো দেখতে দেয়। কারণ এটা ফ্লাক্সের মতোই তো হয়েছে কিছুটা, তাই না? এটা লম্বা, এর মধ্যে রাখা যাবে এরকম, কলসির মতো লাগছে। হ্যাঁ, কলসির মতো লাগছে। দেখো ওটাকে ফ্লাক্স বলছে, ফ্লাক্সের মতো।
12 নম্বরটা কিন্তু বোঝার আছে অনেক। হ্যাঁ, বলছে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। আর স্পোরোফাইট মানে যে পুরুষ উদ্ভিদ। স্পোরোফাইট মানে কি, এই 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা দেখার আছে। স্পোরোফাইট মানে কি, হ্যাঁ পুরুষ উদ্ভিদ, এটা হলো স্পোরোফাইট। তোমরা হচ্ছে তুমি আবার ফার্স্ট পার্ট বই নিয়ে আসো নি কেন ক্যাপ্টেন হয়ে? না, ওটা সংবিধানে লেখা নাই যদিও, ওই কারণে দেখো না, এটাই তো না নিয়ে আসলে কারণ কারণ তোমাদের থেকে আমি জরিমানা বেশি দিছি। আমি এই পর্যন্ত যত জরিমানা দিছি তোমরা তার ধারে কাছে আসতে পারবে। আমার এই পর্যন্ত 150 টাকা আপনি 20 টাকা দিলেন, এটা দেখার মতো। অন্য ব্যাচে যে 5টা ব্যাচে 40 টাকা দিছিলাম এরকম করে। ওই যে কেউ ডাকছে না, ওই এটা বলা আছে যে কথা বললে অনুমতি নিয়ে, তো কিন্তু মনে থাকে না। একদিন একই ক্লাসে 20 40 টাকা দিলাম আমাদের ব্যাচে না। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে 5টার ব্যাচে একই ক্লাসে 20 40 টাকা মনে থাকছে না, এই কারণে। আচ্ছা, তাহলে এইটা তোমরা একটু বোর্ডের দিকে তাকাবা মাঝে মাঝে, যেহেতু তোমাদের হচ্ছে যে পড়াটা 4 দিন, তো একটু বোর্ডের দিকে তাকাবা মাঝে মাঝে। হ্যাঁ, যে মানে কারণ যে কি পরীক্ষা, কয়টায় পরীক্ষা, এটা সেটা এগুলোতে একটু ইয়ে করতে হবে, তাই না? এখন অবশ্য এইটা কিন্তু ভুল, এটা কিন্তু এখন আর হচ্ছে না। প্রথম পত্র হয়ে গেছে, প্রথম ও দ্বিতীয় পত্র দুটোই না, প্রথম পত্র ওই একটা ছেড়ে দ্বিতীয় পত্র, সাবজেক্টটা থেকে দ্বিতীয় পত্র না। হ্যাঁ, সেটা হচ্ছে 4 অধ্যায় শেষ হওয়ার পরে, তারপরে এখন প্রথম পত্র 2 সময় না স্যার, 4 অধ্যায় শেষ হবে তারপরে এখন পরে যে আবার এখান থেকে পড়ব। ও আচ্ছা, তোমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেছে? দ্বিতীয় শেষ হয়েছে? ও আচ্ছা, আজকে তাহলে ইয়ার থেকে শুরু, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। ও যাদের 4 অধ্যায় চলছে আর কি, তাদের 4 অধ্যায় শেষ হলে, যাদের 4 অধ্যায় চলছে, হ্যাঁ, আর যাদের 3 অধ্যায় চলছে শেষ হয়ে গেলে তাদের। আচ্ছা, তাহলে এখন দেখো 4 অধ্যায় যেহেতু চলছে, ওটা এখন শেষ না, শেষ করে হ্যাঁ এই সপ্তাহে শেষ হচ্ছে। একটা সময় তাহলে কোনটা দিয়ে আসবো, দ্বিতীয় পত্র না প্রথম? দ্বিতীয় পত্র। তোমরা হচ্ছে 4টা ক্লাস, তাহলে দ্বিতীয় পত্র নিয়ে আসবা, তৃতীয় পত্র নিয়ে আসবা। হ্যাঁ, তোমাদের উপরে অনেক প্রেশার, মানে তাই না? তোমাদের উপরে অনেক প্রেশার না, এতগুলা সাবজেক্ট। হ্যাঁ, আবার একাধিক বই, এটা অত্যাচার। আমি যদি এরকম দায়িত্ব পেতাম তোমার হচ্ছে যে এরকম মানে এই পড়ালেখা ঠিক করে দেওয়ার জন্য, আমি 3টার বেশি সাবজেক্ট তোমাদের দিতে হবে না। 3টে সাবজেক্ট কি কি জিজ্ঞাসা করা হতো, তুমি সায়েন্সের কোন সাবজেক্ট পড়তে চাও? তুমি যদি বলো যে আমি শুধু ফিজিক্স করতে চাই, তাহলে তোমার জন্য শুধু ফিজিক্স, আর অন্যগুলো সব বাদ। তুমি কোনটা পড়তে চাও? বায়োলজি, শুধু বায়োলজি, মানে যেটা পড়তে চাই শুধু সেটাই, আর অন্য সাবজেক্ট দরকার নাই। হ্যাঁ, তবে অন্য সাবজেক্টের মধ্যে বাংলারও দরকার নাই, মাতৃভাষার কথা তো জানোই, ওটা ইংরেজিটা দরকার, আর কম্পিউটারের উপরে দরকার। এই 3টা সাবজেক্ট ইন্টারমিডিয়েট, 3টা সাবজেক্ট। তাহলে একটা স্টুডেন্ট বারুদ হয়ে বের হবে, কারণ কি 3টা সাবজেক্টে প্রচুর পড়াশোনা না, তাই কি না? ঠিক কি না? তোমরা কখনো, হ্যাঁ, কিন্তু ওই কারণটা আমি হবো না। তোমাদের এই 10-12টা ভোটে কি আর শিক্ষা হতে হবে? মানে এখন তো তোমরা শুনলা শুধু না, ওই খালি ইন্টারমিডিয়েশনরাই ভোট দিবে, অন্যরা তো যারা পড়াশোনা হয়ে গেছে তারা বলবে আমরা কষ্ট করছি, তোরাও কষ্ট কর, ওরা দিবে না। যাই হোক, তোমরাও যদি এরকম দায়িত্ব হয় এটা করবা, কি দরকার? এতগুলো সাবজেক্টে কোনোটাই হয় না ঠিক, আমাদের মনের কষ্ট কেউ বুঝলো না। সেটাই তো কথা। তাহলে দেখো স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল কেন? দেখো ব্রায়োফাইটের একটা উদ্ভিদ আছে যার নাম হলো সেমিবারবুলা। হ্যাঁ, তো এই সেমিবারবুলা উদ্ভিদ এরকম দেখতে,
ছবি আঁকতে হবে না তোমাদের, ও আঁকতে হবে বুঝার সুবিধার জন্য। এখন এখানে মনে করো অ্যানথেরিডিয়াম হয়েছে, এখানে আর্কিগোনিয়াম হয়েছে, ঠিক আছে। এবার কি হবে, অ্যানথেরিডিয়াম মানে পুংজননাঙ্গ, সেখান থেকে একটা শুক্রাণু তৈরি হবে, পানির সাহায্যে সাঁতার কেটে এটা চলে যাবে আর্কিগোনিয়াম। তো লিখে দিই, এটা হলো কি কোশ্চেন আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি পড়ান। আমার ভাই দেখা যাচ্ছে এটা হলো আর্কিগোনিয়াম। আচ্ছা দেখো, এখন এখানে শুক্রাণু এসে পড়লো, পড়ার সাথে সাথে এটা জাইগোট হয়ে গেল। হ্যাঁ, জাইগোট হয়ে যাওয়ার পর জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে এখানে একটা উদ্ভিদ তৈরি হলো। মানে এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল প্রথমে, হ্যাঁ, তারপরে হলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে এখানে একটা উদ্ভিদ তৈরি হলো। হ্যাঁ, এটা গাছ, ঠিক আছে। এটা ব্রাইভাটার সেমিবারগুলা গাছ, ব্রাইভাটার একটা গাছ, মনে রাখো, ব্রাইভাটার একটা গাছ। এখন এই যেটুকু হয়েছে এটুকু কিন্তু স্পোরোফাইট বা ডিপ্লয়েড, স্পোরোফাইট বা ডিপ্লয়েড, স্পোরোফাইট বা এটা হলো 2n। আর নিচের দিকে যেটুকু আছে এটা হলো গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট বা n। এখন বইয়ের ভাষাতে বলা হচ্ছে স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপরে আংশিক বা পূর্ণাঙ্গ পূর্ণ নির্ভরশীল। কেন দেখো, স্পোরোফাইট গ্যামিটোফাইট ছাড়া স্পোরোফাইট তৈরি হতো না, এবং এই স্পোরোফাইটটা কিন্তু গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল না। আংশিক বা পূর্ণ কেন, আংশিক এই অর্থে যে স্পোরোফাইট নিজেও কিন্তু সালোক সংশ্লেষণ ঘটাতে পারে, সেও কিন্তু হলো ওই যে শর্করা তৈরি করে, তাহলে ওটা দিয়ে এটিপি তৈরি হয়, ওটা দিয়ে কাজ চালাতে পারে, এই কারণে এটাকে আংশিক বলা হচ্ছে। আর পূর্ণ, আংশিক বা পূর্ণ নির্ভরশীল কেন, কারণ এ না হলে এ তো হতোই না। কোনটা বলো, এই স্পোরোফাইটেরটা? খেয়াল করো, স্পোরোফাইট মানে কি, ডিপ্লয়েড উদ্ভিদ। তো বইয়ের মধ্যে বলা হচ্ছে এই যে স্পোরোফাইট বা ডিপ্লয়েড উদ্ভিদ, এটা তো গ্যামিটোফাইট উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ। হ্যাঁ, তো এই স্পোরোফাইট উদ্ভিদ গ্যামিটোফাইটের উপরে পূর্ণ বা আংশিক নির্ভরশীল, লেখা আছে না? হ্যাঁ, তো এখন কেন, কারণ এরা তো হ্যাপ্লয়েড উদ্ভিদ, ব্রায়োফাইটার এরা কি হ্যাপ্লয়েড উদ্ভিদ। হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে তো জানো যে যাদের কোষের মধ্যে ক্রোমোসোমগুলো সিঙ্গেল সিঙ্গেল, তাদেরকে হ্যাপ্লয়েড বলে। এখন যখন শুক্রাণু আসলো তখনও হ্যাপ্লয়েড, ডিম্বাণু ও হ্যাপ্লয়েড, মিলিত হলো জাইগোট হলো, জাইগোট হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সে একটা উদ্ভিদ তৈরি করে ফেললো। তখন এই উদ্ভিদটার নাম কিন্তু স্পোরোফাইট হলো, যেহেতু এটা ডিপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড উদ্ভিদটা গ্যামেটোফাইটের উপরে আংশিক বা পূর্ণ নির্ভরশীল। বলো, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, ওই জন্য বলছে, এই শোনো, ওই জন্য বলছে আংশিক বা পূর্ণ নির্ভরশীল। এটা ব্যাখ্যা কিন্তু আমি একবার বললাম, আবার বলি, যুক্তি দেখো কেন এটাকে আংশিক বলছে, কেন এটাকে পূর্ণ বলছে, কেন আংশিক বলছে, কেন পূর্ণ বলছে। প্রথমে আংশিক বলার কারণ হলো এই, যেহেতু যখন একটা গাছ হয়ে যায় সব পুষ্টি এখান থেকে পাচ্ছে এমনটা না, সে নিজেও কিন্তু পুষ্টি তৈরি করতেছে, কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে, সে সালোক সংশ্লেষণের মাধ্যমে সেও কিন্তু শর্করা তৈরি করতেছে। এই অর্থে এটাকে আংশিক বলছে। আবার এই অর্থে এটাকে পূর্ণ নির্ভরশীল বলা যেতে পারে, কারণ এ না হলে এ হতোই না। ওই কারণে দুটোই বলছে যে আংশিক বা পূর্ণ নির্ভরশীল। বলো, কোনো কোশ্চেন? সবাই বুঝলে কি? আচ্ছা, বুঝতে পারছো। হোমোস্পোরাস মানে হলো সদৃশ স্পোর, এর মধ্যে যত স্পোর হবে, স্পোর মানে হলো মানে রেণু, তাই না, বা অণুবীজ।
এরা সব দেখতে সমান সমান, সব দেখতে এক, তাহলে এটা হোমোস্পোরাস। বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আর কিছু আছে না? ও আরেকটা আছে, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস বা পোটোনেমা, এটা কিন্তু মেডিকেল এডুকেশনে 18 সালে আসছে পোটোনেমা। তো এই পোটোনেমা নামকরণটা কেন হলো? পোটোনেমা কথাটা হলো, প্রোটন মানে শুরুর দিক, নেমা মানে সুতা, শুরুর দিকে সুতার মতো কিছু গঠন হয়। এইখানটাতে যে স্পোরগুলা থাকে তারা কিন্তু ডিপ্লয়েড। প্রথমে এরা মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পর তৈরি করে। হ্যাপ্লয়েড স্পর মাটিতে যখন পড়ে তখন তারা প্রথম প্রাথমিক দিকে তারা এরকম সুতার মতো দেহ তৈরি করে, এরকম সুতার মতো দেহ তৈরি করে, এরকম সুতার মতো দেহ তৈরি করে। তাই হচ্ছে প্রথম দিকে এরা সুতার মতো, পরে এই সুতার মতো দেহ থেকেই কিন্তু সেমিবারগুলা, এই উদ্ভিদগুলা তৈরি হতে শুরু করে, আবার হয়। কিন্তু এরা তো হ্যাপ্লয়েড হবে, কারণ এই সুতাও তো হ্যাপ্লয়েড, তাই না? তাহলে এটা হ্যাপ্লয়েডই হবে। তাই এরকম পরে আবার হয়। তাহলে প্রথম দিকে তো এটা দেখতে সুতার মতো না, তাই হচ্ছে শুরুর দিকে সুতার মতো, শুরুর দিকে সুতার মতো। বুঝতে পারা গেল কি? আচ্ছা, কোনো কোশ্চেন? আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি যে এরপরে যেটা লাগবে সেটা হলো যে এই বিভাগের উদ্ভিদ সমূহকে 3টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়। একটা হলো হেপাটিকি, তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। হেপাটিকি মানে দেখতে হেপাটোর মতো, মানে যকৃতের মতো, দেখতে কিসের মতো? যকৃতের মতো, এই জন্য নাম হচ্ছে হেপাটিকি। এরপরে দেখো নাম দিয়েছে আরেকটা অ্যান্থোসিরোটি। অ্যান্থোসিরোটি নাম কেন দিল? যে শির মানে হলো সিংহের মতো কিছু, আর তার মানে পুং জননাঙ্গ সিংহের মতো। পুং জননাঙ্গ যেটা হয় সেটা দেখতে সিংহের মতো, মানে পুং জননাঙ্গ দেখতে এরকম হয়, এরকম সিংহের মতো। পুং জননাঙ্গ দেখতে এরকম সিংহের মতো থাকে, তাই এর নাম অ্যান্থোসিরোটি। আর এরপর বলছে মাসাই। মাসাই মানে যে এই ক্লাসের যারা হয় তারা, মাসাই বলতে শক্তিশালী বোঝায়। শক্তিশালী মানে যে কোনো পরিবেশে জন্মাতে পারে, যে কোনো পরিবেশে জন্মাতে পারে। বোঝা গেল কি? তো অর্থগুলো মনে রাখতে হবে, না হলে সরাসরি মুখস্থ করলে যেটা হয়, না বুঝে মুখস্থ করলে ওটা কিন্তু বেশি মনে থাকে না। এই জন্য অর্থগুলো, বাংলা অর্থগুলো একটু জানতে হবে, লিখে রাখতে হবে। বুঝতে পারছো? লিখে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, উদ্ভিদ হ্যাপ্লয়েড হয়, অধিকাংশ থ্যালয়েড হয়। মানে এদের কোনটা কোন থ্যালাস, মানে কোনটা ডাল কোনটা পাতা বুঝতে পারা যায় না, এটাই হলো থ্যালয়েড হয়। এদের সত্যিকার মূল নেই, ভাস্কুলার টিস্যু মানে পরিবহন কলা নেই। তাহলে এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি 20 সালে আসছিল যে এদের ভাস্কুলার, হ্যাঁ হ্যাঁ অনেক আসে। তারপরে উদ্ভিদ হ্যাপ্লয়েড, চট্টগ্রাম বোর্ড 18 সালে আসছিল। এরা হোমোস্পোরাস, এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এবার দেখো ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য, এটাও এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে অ্যান্থোসেরাস নামক ব্রায়োফাইটা উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত। যে এই যে একটা কথা দেখো, কলুমেলা, হ্যাঁ কলুমেলা, তারপরে বলছে স্টোমাটোযুক্ত এপিডার্মিস, তারপরে ক্যাপসুলে গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হলো উন্নত বৈশিষ্ট্য। তাহলে এটা একটু আমরা বুঝি যে কেন এর নাম এরকম হলো আর কি। ঠিক আছে, দেখো যে ব্রায়োফাইটার ক্যাপসুল এরকম হয় দেখতে, এই যে ক্যাপসুল, হ্যাঁ তো এই ক্যাপসুলে এই ধরো ক্যাপসুল, হ্যাঁ কলমেলা জিনিসটা কি, এর মিডিলে একটা এরকম অংশ আছে, এই জিনিসটার নাম হলো কলমেলা। কলমেলার বাংলা অর্থ কি? কলমেলা, কলমেলার বাংলা অর্থ হলো, কল মানে কলাম, কল মানে কলাম, মেলা মানে ছোট ছোট কলামের মতো গঠন মাঝে আছে, হ্যাঁ এই। তারপরে বলছে কলমেলা একটা গেল, তারপরে বলছে যে কলমেলা, তারপরে স্টোমাটাযুক্ত এপিডার্মিস, তার মানে এদের বাইরের দিকে যে স্টোমাটা হয়, বাইরের দিকে স্টোমাটা এরকম হয়। পরে আমি বিস্তারিত আসবো, এখন শুধু একটু সংক্ষেপে আছি। হ্যাঁ, এটা হলো বাইরের দিকটা এদের এরকম হয়, বাইরের দিক এদের এপিডার্মিস এরকম হয় এবং মাঝে এরকম ফাঁকা জায়গা থাকে। এই যে এই ফাঁকা জায়গাটা হলো স্টোমাটা, মানে মুখ বা ফাঁকা জায়গা,
এটা হলো কোন ওই যে স্টোমাটা যুক্ত এপিডার্মিস কি, এই বাইরের দিকটার নাম হলো এপিডার্মিস। এটা বিস্তারিত ছবি একটু পরে আঁকবো। এপিডার্মিসের দেখো তো, এপিডার্মিসের এখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা ফাঁকা জায়গাকে বলা হয় স্টোমাটা যুক্ত। মানে স্টোমাটা মানে যার মুখ আছে বা ফাঁকা জায়গা আছে, স্টোমাটা মানে মুখ। এই যে এটা ফাঁকা জায়গা না, এটা মুখের মতো ছিদ্র যুক্ত। স্টোমাটা মানে ছিদ্রযুক্ত এপিডার্মিস। স্টোমাটা মানে ছিদ্রযুক্ত এপিডার্মিস, ছিদ্রযুক্ত বা স্টোমাটা যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস বলো, বুঝতে পারলা কিনা? বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে এইটুকের মধ্যে? আছে কি এইটুকের মধ্যে আর কোনো কোশ্চেন? এইবার বলছে যে ব্রায়োফাইটার উভচর উদ্ভিদ। কেন উভচর উদ্ভিদ? যে উদ্ভিদের যে মানে কি পানিতে এবং স্থলভাগে দুই জায়গাতেই তাদেরকে পাওয়া যায় বা দুটোই যাদের দরকার হয় তাদেরকে উভচর বলে। যেমন ব্রায়োফাইটার উদ্ভিদগুলা যারা স্থলভাগে থাকে তাদেরও কিন্তু নিষেক্রিয়া করতে গেলে পানি লাগে। পানি ছাড়া ওরা নিষেক্রিয়া মানে পানিতে সাঁতার কেটে যায় না। বৃষ্টি হয় বলতে যে ওরা স্যাঁতসেঁতে জায়গায় তো হয়, শুকনো জায়গায় ওইভাবে হয় না। তো পানি পেলে বৃষ্টি হলো, পানি পেলো, তখন ওরা সাঁতার কেটে যায়, নিষেক্রিয়া ঘটায়, এরকম আর কি। হ্যাঁ, যে মানে অর্থাৎ হলো যে একবারে শুষ্ক জায়গা যেখানে, সেখানে ওরা চাইলেই বিয়ে করতে পারবে না, নিষেক্রিয়া ঘটাতে পারবে না। তোমাদের মতো যেমন ধরো তোমাদের অ্যাকচুয়ালি ক্যারিয়ার তৈরি না হলে তোমাদের কিন্তু বিয়ে হবে না। তোমাদের ক্যারিয়ারটাই মনে করো পানি, পানি ছাড়া বিয়ে হবে না তোমাদের, এরকম। অর্থাৎ ক্যারিয়ার তৈরি না করলে, ক্যারিয়ার তৈরি করতে না করতে পারলে কি বুঝা গেল কি? এখন মনে করো যে পরোক্ষভাবে মেয়েদেরও তাই, ক্যারিয়ার ছাড়া বিয়ের বাজারে দামটা কম থাকে, তাই না? যে যদি শুনে যে কোনো মেয়ে বিয়ে করবে কিন্তু মেয়ে হলো ইন্টারভিউ ফেল করছে, তখন কিন্তু অটোমেটিকলি হবে তার মানে পচা স্টুডেন্ট, তার মানে এটা এর পেট থেকে যেসব বাচ্চা কাচ্চা হবে এরকম পচা এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। হ্যাঁ, যেমন সায়েন্সের মেয়েদের কিন্তু বিয়ের ক্ষেত্রে সায়েন্সের মেয়েদের দাম একটু বেশি। হ্যাঁ, সায়েন্সের মেয়েদের বিয়ের ক্ষেত্রে দাম একটু বেশি পাওয়া যায়, মানে একটু ভালো স্টুডেন্ট মনে করা হয়। মানে ওই জন্য অনেকে দেখা যায় সায়েন্স নেওয়ার যোগ্যতা নাই, তাও কষ্ট করে সায়েন্স বিয়েতে সুবিধা হয়, বিয়ের জন্য সায়েন্স সুবিধা হয়। হ্যাঁ, সায়েন্স করার যোগ্যতা নাই। এটা তো কঠিন তো। হ্যাঁ, ইন্টারমিডিয়েট অনেক কঠিন। হ্যাঁ, আমি তো ওই কারণে তোমাকে সহজ করার জন্য এটা বললাম যে এখন এটা যে শিক্ষা উপদেষ্টা যে আছে না, তাকে তোমরা এটা বলো এটা করার জন্য। আপনি কি চান যে বাংলাদেশের স্টুডেন্টরা আলুত হয়ে বের হোক, একবারে বৈজ্ঞানিক হয়ে বের হবে? কি করলে নেতারা চায় না যে বাঙালিরা শিক্ষিত হোক। হ্যাঁ, কিরকম? তো যার যে সাবজেক্ট পছন্দ তাকে শুধু ওই সাবজেক্টে পড়তে দেন, ইন্টারমিডিয়েট থেকে পড়তে দেন। নেতারা চায় না বাঙালি কখনো, তাহলে দেখবেন যে একবারে সেই রকম শিখবে, তাই না? তখন তো ইয়েতে সময়, তখন ইংরেজিতে সময় দিতে পারবে বেশি, তাই না? ইংলিশ স্পিকিং করতে পারবে, মানে সব বারুদ হয়ে বের হবে না, তাই কি না? ঠিক কিনা? যেমন ওই যে নেতারে থাকা মুশকিল হয়ে যায়। যেমন ওই যে আসিফ হচ্ছে, এখনো পারে কিনা জানে না, ওই যে আসিফ নাহিদ, হ্যাঁ, ওই যে তোমার ওই যে ছাত্র আর কি, যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিদেশিদের সাথে কথা বলার সময় ইংরেজিতে কথা বলতে পারছে না, তাহলে অন্য সাবজেক্টে পড়াশোনা করতে যায় এগুলা ঘাটতি হয়েছে, ইংরেজিতে পারদর্শী না, ইংরেজিতে কথা বলতে পারছে না, বাংলা অনুবাদ ওই মোদির যেমন অনুবাদ করে দিতে হয় সেরকম আর কি অনুবাদ করে দিতে হচ্ছে। হাসরাত আব্দুল্লাহ সমস্যা না, ও তো আবার ইংলিশে পড়াশোনা করছে, ওর সমস্যা না। হাসান আব্দুল্লাহকে দেখছি যে ভালোই পছন্দ করছে মনে হচ্ছে। আর অনলাইন ক্লাস নেয় বহুত একটা বৃদ্ধা মহিলা দেখি যে 1000 টাকা জোগাড় করতে করে ওকে দিচ্ছে, বলছে যে আপনি নির্বাচনে ব্যয় করেন। আচ্ছা, তাহলে এটা হলো ব্রায়োফাইটার। তাহলে এখন দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19 সালে আসছিল, এরা উভচর উদ্ভিদ এটা আসছিল। হ্যাঁ, তাহলে এটা ক্ষয়ের জন্য যদি আসে তাহলে ওটাই বলবা যে এদের অনেক সদস্যই আর্দ্র জল স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানি সাহায্য ছাড়া জনন বৃদ্ধি বিকাশ ঘটে না, তাই এদেরকে উভচর উদ্ভিদ বলে। এইটুকু লিখবা। হ্যাঁ, তাহলেই হয়ে গেল।
আর কিছু না। এর পরের পৃষ্ঠায় দেখো রিক্সা। রিক্সা মানে রিক্সা না তাই বলে, তাই না? হ্যাঁ, তাহলে এই রিক্সা উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে এখান থেকে আমাদের যেগুলো লাগবে এমসিকিউর জন্য, 3 নম্বর লাইন, রিক্সার একটি বড় গণ প্রায় 200 প্রজাতি নিয়ে এই গণ গঠিত। এর মধ্যে শুধুমাত্র রিক্সা ফ্লুটেন্স ভাসমান জলজ। আসলে ফ্লাট মানে হলো ভাসমান, হ্যাঁ, ফ্লাট, এই যে ফ্লাট মানে হলো ভাসমান, সেখান থেকে এরকম নাম হয়েছে, বুঝছো? তাহলে এটা হলো ভাসমান, এটা মনে রাখবো যে এটুকু। আর হেপাটিকি শ্রেণীর ব্রায়োফাইটাকে সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়। লিভার মানে হচ্ছে যকৃৎ, দেখতে যকৃতের মতো, হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলবো? হেপাটিক কি বলবো? ও ও ও এর মধ্যে শুধুমাত্র রিক্সা ফ্লুটেন্স, হ্যাঁ, ফ্লুটেন্স ফ্লাট থেকে আসছে, ফ্লাট মানে ভাসমান, এখান থেকে এরকম নাম হয়েছে। হেপাটিকি এটা হলো, তাই না? তারপরে দেখো বাংলাদেশ থেকে রিক্সা গণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। তারপরে আবাস স্থান থেকে 94-95 সালে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে একবার শুধু। আবাস স্থানের গোটাটা কোথায় থাকে এটা আর কি, হ্যাঁ। এরপরে দেখো রিক্সা শনাক্তকারী বৈশিষ্ট্য, এখান থেকে অবশ্য কোশ্চেন অ্যাডমিশনে আসেনি, তবে পড়ে রাখতে হবে 1, 2, 4 বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর এখানে শ্রেণীবিন্যাস থেকে কিছু লাগবে, যেমন ক্লাস লাগবে আর অর্ডার লাগবে। ক্লাস আর অর্ডার অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। এবার দেখো বাহ্যিক গঠন, অর্থাৎ রিক্সার বাহ্যিক গঠন। এই বাহ্যিক গঠন এটাও সৃজনশীল, আবার রিক্সার অভ্যন্তরীণ গঠন এটাও সৃজনশীল। এখন এটা ছবি এঁকে বুঝবো আমরা, হ্যাঁ। এই ছবিটা আঁকবো, তবে এই ছবিটা 2 ভাবে আঁকা যায়। আলিমের বইয়ে একটা অর্ধেক করে দেওয়া আছে, হ্যাঁ, 1, 2, 4। ও আর এদিকে আছে আবার 7, 8, এদিকে বলা হয়নি। 1, 2, 4, 7, 8। বলো এর মধ্যে কি না বোঝার কিছু আছে? ও এর ভিতরে তোমার ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্য, এটা সৃজনশীল এবং ক্ষয়ের জন্য এমসিকিউ, তাছাড়া নাই। আর এইখান থেকেও তোমার হচ্ছে কোনো সৃজনশীল নাই। সৃজনশীল শুধু এটাই, রিক্সার বাহ্যিক গঠন আর হচ্ছে অভ্যন্তরীণ গঠন, এই দুইটাই সৃজনশীল। তো রিক্সার বাহ্যিক গঠনের ক্ষেত্রে রিক্সা সাধারণত যেখানে হয় সেখানে একসাথে অনেকগুলো হয় আর কি। রিক্সা যেখানে আর কি হয়, যেখানে হবে থ্যালয়েড মানে হলো যার দেহ কোনটা ডাল কোনটা পাতা বুঝতে পারা যায় না, তাদেরকে থ্যালয়েড বলে, হ্যাঁ। কোনটা ডাল কোনটা পাতা বুঝতে পারা যায় না, এরকম হলে থ্যালয়েড নাম। হ্যাঁ, দ্রাগ্য শাখা মানে হচ্ছে যেই শাখা অপরিপূর্ণ শাখা, মানে দ্রাগ্য মানে 2 ভাগে ভাগ করা যায় যাকে। দ্রাগ্য এর বাংলা অর্থ হলো, দ্রাগ্যর বাংলা অর্থ হলো 2 ভাগে ভাগ করা যায়, এটার বাংলা অর্থ। দ্রাগ্য মানে 2 ভাগে ভাগ, মানে এই যে এরকম ধরো যে এটা যেখানে হয় সেখানে তো একসাথে অনেকগুলো হয়, মনে করো এইভাবে 4টাতে দেখায়। এখন এই জায়গাটা হলো দ্রাগ্য, হ্যাঁ, এই যে অসম্পূর্ণ শাখা, এটা হলো দ্রাগ্য, বুঝছো? তো কিভাবে আসছি খেয়াল করছো কি? এইভাবে মানে একসাথে অনেকগুলো যেখানে হয়, একসাথে অনেকগুলো হয় কি
লম্বা হয়ে গেছে একটা। আচ্ছা, আরো বেশি দেখানো যায়, এই যে এই ছবিটা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা দেখতে পারো, হ্যাঁ? তাহলে এই একসাথে অনেকগুলো থাকে, তো তাই এটাকে ফুলের মতো, এটাকে রোজেটও বলা যায়। হ্যাঁ, এটা আঁকতে হবে। তাহলে এখানে অগ্রস্থ খাস বলতে ওই যে সামনে যে খাসগুলো আছে, এটা হলো অগ্রস্থ খাস। এই একটা খাস, এটা হলো অগ্রস্থ খাস। দ্রাগ্য মানে যাকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো দ্রাগ্য। আচ্ছা, এখানে আর কিছু নাই, তবে এই রিক্সার অভ্যন্তরীণ গঠন। কয়টা বাজে? স্যার 2 ঘন্টা থেকে বসে আছি। এই ছবিটা শেষ করব না, এই ছবিটা 10 মিনিটে শেষ হয়ে যাবে। 2 ঘন্টা থেকে বসে আছি, সবাই বাড়ি গেলে আচ্ছা। চল আছে। আচ্ছা থাক, ওই এনার্জিতে কুলাচ্ছে না ওদের। তুমি যে পরীক্ষা দিতে পারো নি? হ্যাঁ স্যার। এই জন্য রাইজা মানে মূল, এর মানে মতো, মানে মূলের মতো, কিন্তু মূল না। হ্যাঁ, এই ছবিটা 10-15 মিনিট লাগতো। এই তো ঠিক আছে, তাহলে 10 মিনিট আগায় দিতে হবে। এটা সহজ করে আঁকা যায় যেটা, সেটা রোজের মানে ফুলের মতো হয়ে গেছে দেখতে, চারিদিক থেকে বিন্যস্ত হয়েছে একসাথে ফুলের মতো। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই মনোয়ারকে চলে যাচ্ছে, অসুস্থ, আসলে সত্যি কি অসুস্থ না এমনি এমনি চলে গেছে? খাও না। আচ্ছা, এখানে নামটা করে পরে এটা মিলাই দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে 20 টাকা করে দিবেন। 20 টাকা। বাহ, ইয়াসিন। এটা তো তোমাদেরই সম্পদ, এটা তখন ভরে যাবে, তখন এটাতে খাই দেয় হবে। তো কাজে এটা তো স্যার সব ব্যস্ত। এজন্য দিদি কি কেমন করে যাবে? হ্যাঁ এজন্য জরিমানা দিদি কি কেমন করে? হ্যাঁ, প্রতিদিন ব্যাসের ভিডিও করা লাগে। তাই তো একজন 50 টাকা জরিমানা দিল, পরীক্ষা দেয়নি, তাই কোন মাসে দিল? এটা 5 টাকা দিল। স্যার ব্যাংকটা প্রতিদিন ব্যাসের ভিডিও করা লাগে স্যার। এই সব ব্যাসের এক জায়গা থেকে। ছেলেরা 4 জন আজকে আসছে। ও আচ্ছা, আর হচ্ছে যে ওই পরীক্ষা দেয়নি কয়জন মোট? সৌভিক দেয়নি, আর কে দেয়নি? পরীক্ষা দিয়েছি আমরা 4 জন। না না, ওই ইয়েটা যে যেটা তোমাদের স্যার স্যার সৌভিক দেয়নি। একজনই। হ্যাঁ স্যার, ও ছুটি নিছিল। না, ওর ছুটি গ্রান্টেড হয়নি, কারণ আব্বা আমাকে দিয়ে ছুটি নিতে হবে যে পরীক্ষার দিনে। তাহলে তো এখানে না লিখতে হবে স্যার। ও আচ্ছা, দিয়ার আব্বা আমাকে বলেনি, দিয়া কি স্যার ছেলেদের মেয়েদের ক্যাপ্টেন ও কি জানেনি তো? ও অন্য ব্যাচ চেঞ্জ করছে। সৌভিক কতটা? নেহা ওই আব্বা আম্মা না বললে হবে না, ওই বললে হবে না, বলেনি আব্বা আম্মা বলেনি, তুমি একটু লিখে দাও। না নেহা বলে যে না আসলে আমাকে ফোন দিয়ে জানাতে, ও একটু ফাঁকি দেয়, তাই হচ্ছে যে যখনই আসবে না আমাকে জানাতে। তো ওই মনোরঞ্জন বলে জানাতে, স্যার আমার তো পরবার ব্যাচ থাকে, আমি তো জানাতে মনে থাকে, পরবার ব্যাচ থাকে তো যার জন্য জানাতে পারি না। আচ্ছা, এগুলো লিখে রাখো। হ্যাঁ, ভিডিও আসবে তাহলে ওগুলো একটু লিখে রাখো। দেখো এটা একটু আঁকি, এটা খুব কঠিন না, মানে এটা আলিমের বইয়ে সহজ করে দিয়ে রাখতে হবে। এটা আঁকছি হলো অভ্যন্তরীণ গঠন যেটা। হ্যাঁ, হ্যাঁ বলো। এটা হলো ঠিক এই বইটা আঁকছি না, অন্য বইটা আঁকছি। হ্যাঁ স্যার এই বইটা কি? এই বইটা কঠিন, তোমাদের কষ্ট হবে, তাই নিজের কাছে যেটা আছে সেটাই সহজ লাগে স্যার। অন্য বইটাতে দেখতে পাওয়া। তুমি এটাতে আঁকো, এটা আঁকলেই তো হয়ে গেল। আলিমের বই আছে। এটা আংশিক গঠন দেখাইছে, গোটাটা দেখেন। হ্যাঁ বলো। এটারই ওই চিত্রটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা যেটা আমি লাগিতে যে পুরোপুরি ভিন্ন। ভিন্ন মনে হয় না, পুরোপুরি যখন আঁকা হয়ে যাবে তখন খুব একটা ভিন্ন মনে হবে না। এটা হলো আংশিক। হ্যাঁ,
চিহ্নিত করলে বুঝবা যে সেমই জিনিস। এখন চিহ্নিত করলেই ছবিটা কমপ্লিট। সহজ না? এই ছবিটা বেশি সোজা না বইয়েরটা বেশি সোজা? স্যার শর্টকাট এইটুকু দাঁড়াতে হবে না, চারিপাশ দিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ ওটাই আর কি। এখানে আর কি কোনি আমরা আলাদা ওটা না থাকলেও হবে, কারণ ওটা তো জননের মধ্যে পড়ে গেল, জননাঙ্গের মধ্যে পড়ে গেল। দেখো এটুকুর নাম হলো ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক। খালি এখানে আর্কিগোনিয়ামের ছবিটা দেয়া নেই, তাছাড়া সব কিছু আছে। আর নিচেরটুকু হলো সঞ্চয় অঞ্চল। সঞ্চয় অঞ্চল, সঞ্চয় অঞ্চল নিচেরটা। হ্যাঁ, এটার নাম হলো মসৃণ রাইজয়েড। মসৃণ রাইজয়েড, রাইজয়েড, মসৃণ রাইজয়েড। এটা হলো অমসৃণ রাইজয়েড। হ্যাঁ, দেখো আর্কিগোনিয়াম ছাড়া বাকি সবকিছু সেম কিনা? বাকি আর কোনো কিছু কি ইয়ে আছে, আলাদা কিছু আছে? ওই তো ওটাই তো বললাম আর্কিগোনিয়াম, ওটা ছাড়া আর নাই। এখন দেখো এই যে এটা হলো এই যে এইটা, এই যে ফাঁকা জায়গা হলো স্টোমাটা যুক্ত একই টার্মস। হ্যাঁ, বায়ুরন্ধ্র। একটা হলো বায়ু প্রকোষ্ঠ, একটা বায়ুরন্ধ্র। ভিতরে হলো বায়ু প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। আর যখন আমি হলো উপরের দিকে একটুখানি দেখাবো তখন বায়ুরন্ধ্র। বায়ুরন্ধ্র, ঊর্ধ্বতক মানে এইটা হলো ঊর্ধ্বতক। ঊর্ধ্বতক। দেখো আর্কিগোনিয়ামের মধ্যে তো ডিম্বাণু থাকবেই। হ্যাঁ, মানে ভিতরের দিকে ফাঁকা জায়গা, এটা হলো বায়ু প্রকোষ্ঠ। এটা একটা ঘর যেখানে বাতাস ঢুকে থাকে। এখানে কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়, হ্যাঁ, অক্সিজেনের আদান প্রদান হয়, আর হচ্ছে বাইরের দিকে বায়ুরন্ধ্র। দেখো আর্কিগোনিয়াম ছাড়া বাকি সবকিছুই এখানে আছে কিনা? এটা হলো আলিমের বই নাই, তাই আঁকালাম না। এটা আলিমের ছবি, এটা ইয়ের ছবি না, এটা সোজা আছে। এটা আলিমের বইয়ের ছবি। বুঝলি? হ্যাঁ, এটা হলো আলিমের বইয়ের ছবি। আলিমের বই আর্কিগোনিয়াম দেয়নি। আর আসলে এখানেও তুমি আঁকাতে পারো, কোনো কঠিন তো কিছু না। তুমি এখানে যদি আঁকতে চাও তাও এটা কি বৃত্ত আকার ভাবে দাঁড়াতে হবে না? এইটুকু একটু আঁকলেই হয়ে গেল। ওকে, এটা লিখবা যে রিকশা থ্যালাসের আংশিক কোষের তালি হয়ে গেল। দেখো এখন দেখো এখানে যা যা আছে খুবই সহজ। এখানে কিন্তু না বোঝার মতো কিছু না। একটু বলি, আমি খালি মুখে বলে দিই তাহলে হয়ে যাবে, তাহলে পড়া শেষ। যে এটাকে প্রস্তুত বরাবর কাটা হয়েছে রিকশাকে। ধরো যে এটা একটা রিকশা ছিল, তাই না? এটা ধরো একটা রিকশা ছিল। তো এখন বলছে যে এই রিকশাকে প্রস্তুত বরাবর যদি কাটো, মানে এই রিকশা তো এটাকে যদি প্রস্তুত বরাবর কাটো, বুঝছো? এটাকে যদি প্রস্তুত বরাবর কাটো তাহলে তুমি বাইরের দিকটা খেয়াল করার দিকে, তাহলে তুমি বাইরের দিকটাতে দেখবা উপরের দিকে ফটোসিনথেটিক অঞ্চল আছে। এরা তো এরকম করে রিকশা কিন্তু এটা কিন্তু এইভাবে আছে। তো উপরের দিকে ফটোসিনথেটিক অঞ্চল, এই লাল লাল গুলো পুরো ফিরো ফটোসিনথেটিক অঞ্চল। তো ফটোসিনথেটিক অঞ্চলে সালোক সংশ্লেষণ ঘটে। আর এটা ঘটতে গেলে এইদিকে খেয়াল করো, শেষে পড়া। আর এই যে সঞ্চয় অঞ্চল, সঞ্চয় অঞ্চলে কি হয়? এই সমস্ত উপাদান দিয়ে, যে রাইজয়েড টাইজয়েড দিয়ে এই জরিমানা কিন্তু তিনজনের হয়ে গেছে। হ্যাঁ স্যার, স্যার অলরেডি ক্যাপ্টেনকে লিখতে বলেন। স্যার ক্যাপ্টেন জরিমানা দাও। ক্যাপ্টেনকে লিখতে বলেন। জরিমানা তো কোনো আপনি চলবে না, এটা বলে। হ্যাঁ স্যার, আমি কি বলেছি? স্যার চলবে না স্যার, আমি বলেছি যে হচ্ছে বারবার এটা ক্লিয়ার করছি যে পড়াশোনার কথা হোক আর যত জরিমানা হোক অনুমতি ছাড়া বলা যাবে না, আমাকে থামিয়ে বলতে হবে। অর্থাৎ হলো আমি চলমান এই সময় কথা বলা যাবে, আমাকে থামিয়ে পড়াশোনার কথা থাকলে বলবা। 5 টাকা করে, 5 টাকা না 10 টাকা। না স্যার, কথা বলে 10 টাকা না স্যার, 10 টাকা। আমি স্যার আমার আছে, দেখো তাহলে চেক করে স্যার ফোনে আছে অনেক। আমি তো না, তাছাড়া তো দেখো কয় টাকা আছে, দেখো কয় টাকা আছে।
কারণ আইন সবার জন্য সমান হতে হবে, নাহলে তো ডিসিপ্লিন থাকবে না, তাই না? নাহলে স্যার, এটা মান- অন্যরা কথা বলবে তখন টাকা দেবে। স্যার 5 টাকা দাও 5 টাকা। স্যার গণতান্ত্রিক দেশ সবার সাথে ঠিক আছে তাহলে তো ওর কাছ থেকে ভাঙাই না। কাল টাকা নিয়ে আসছে 10 তাহলে লিখে রাখো যার যার টাকা নাই স্যার, পরে আরেকদিন কথা বলে সুদ দিয়ে দিবে। ওর কাছ থেকে 5 টাকা করে নিয়ে নিবে। স্যার 10 টাকা দিন পরে আরেকদিন কথা বলে সুদ দিয়ে দিবে ও বলতেছে যে অ্যাডভান্স দিয়ে রাখো, পরে একদিন কথা বলে সুদ দিয়ে পরে দিবে ও আর কথা বলো না, আপনারা বলবেন না। শিক্ষা হয়ে গেছে তাহলে তোমরা দুজনে না তিনজন কথা বলছো? আমি বলি সবাই বলনি। ও তাহলে এই দুজন, তাহলে পরে টাকা দিয়ে দেবা 5 টাকা দুজন। এই মনে রাখো, ওই তুমি ক্যাপ্টেন মনে রাখো। আর তাহলে আমি আর 1 মিনিটে আরেকবার বলি। সেটা কে দেয়নি? না না, ওরা তো কখনো স্যার আমার প্রতিদিন কার টাকা করে দেন হ্যাঁ স্যার দেখেন কারণটা বাকি নেই না বাকি বাকি নাই স্যার, আমরা সব প্রতিদিন তোমাদের বাকি নাই, আমারও বাকি থাকে না। শয়তান হতে পারে কিন্তু অভদ্র স্যার এখনো পর্যন্ত জরিমানাই হয়নি আমাদের হ্যাঁ, হলো যে তোমার টাকা স্যার টাকা পেয়েছে এখন দেখো প্রস্তুত করেছে, প্রস্তুত করে এই দুটো হাতি দিলে তো জরিমানা নাই। সঞ্চয় অঞ্চল, এই সঞ্চয় অঞ্চলে প্রাকৃতিক হতে সঞ্চয় অঞ্চলে কাজ হচ্ছে এখান থেকে রাইজয়েট গুলো কি করে, রাইজয়েট গুলো হলো পুষ্টি দিবে, হ্যাঁ খনিজ লবণ এগুলো তুলে 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 এখানে সাপ্লাই দেয়, তখন এখানে সালোকসংশ্লেষণের সংশ্লেষণের কাজটা হয়, সরবরাহ তৈরি হলো। এই এর মধ্যে কিছু এই যে যেগুলোকে আমরা দেখছি যে আয়তাকার ধরনের, হ্যাঁ এটা ফটোসিনথেটিক সূত্রকও বলা হয়, এক একটাকে বলা হয় ফটোসিনথেটিক সূত্র। এইগুলো রূপান্তরিত হয়ে একসময় আর্কিওগ্রিয়াম তৈরি করে, আর্কিওগ্রিয়ামের মধ্যে ডিম্বাণু থাকে। তাহলে উপরে এই ছবিটা বুঝলেই কিন্তু বাকি সব বোঝা কমপ্লিট। স্কেল মানে বহুকোষী রাইজয়েট, স্কেল মানে কি বহুকোষী রাইজয়েট। আর এখানে যদি এককোষী রাইজয়েটে কোষ প্রাচীরে দাগ দাগ থাকে তাহলে অমসৃণ, আর স্কেল মানে বহুকোষী রাইজয়েট, এই তাছাড়া আর কিছু না। কাজে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটুকু পর্যন্ত লিখতে হবে, কটটুক লিখতে হবে জননের আগ পর্যন্ত, ঠিক আছে? আর নাই এটুকু পর্যন্ত। আগামী দিন আমরা টেরিডোফাইটে শুরু করব, আগামী দিন শেষ করে দেবো ইনশাআল্লাহ।